তোমাদের প্রথমে বলেছিলাম CC8-এর ইন্ট্রোডাকশন টু এপিগ্রাফি এবং টাইপস অফ ইনস্ক্রিপশন বিষয়ে। এবার যেটা বলবো, তোমাদের সেকশন বিতে যেটা রয়েছে রাইটিং মেটেরিয়ালস, অর্থাৎ লেখার উপকরণ। ভারতবর্ষে বহু প্রাচীন যুগ থেকেই লিখন চর্চার ব্যাপক প্রচলন পরিলক্ষিত হতো। ঋগ্বেদে লিপি, লিবি ইত্যাদি পদগুলো উপলব্ধ হয়। ঋগ্বেদে একটি মন্ত্র রয়েছে উতত্ত পশ্চান্ন দদর্শ বাচ। এই মন্ত্রে বৈদিক ভারতে লিপির প্রচলনের বিষয়টি বিশেষভাবে নির্দেশ করে। ছান্দোগ্য উপনিষদে হিংকার ইত্যক্ষরম ইত্যাদি বাক্যে অক্ষরের প্রকারের বিষয়টি নির্দেশ করা হয়েছে। পাণিনির অষ্টাধ্যায়ী, পতঞ্জলির মহাভাষ্যে, আপস্তম্ভ ধর্মসূত্রে, রামায়ণে, মহাভারতে ধাতু, লিপি, লেখ, লিপিকর প্রভৃতি পদগুলি পরিলক্ষিত হয়। জৈন সমবায় সূত্র, পণ্যাবনা সূক্ত প্রভৃতি গ্রন্থগুলিতে বর্ণ লেখন, লিখন চর্চার বিষয়টি উল্লেখিত হয়। প্রাচীন ভারতীয় লিপিতাত্ত্বিক আলোচনার সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে লিখনযোগ্য উপকরণের বিষয়েও আলোচিত হয়েছে। আমরা যদি দেখব তালপত্র, ভূর্জপত্র, কাষ্ঠফলক, প্রস্তরগাত্র, বিভিন্ন ধাতব পত্র, এমনকি কার্পাসপত্র, রেশমপট্ট লেখার উপকরণ রূপে প্রচলিত ছিল। এবার আমরা তালপত্র, ভূর্জপত্র, কাষ্ঠফলক, প্রস্তর, বিভিন্ন ধাতু, কার্পাস, রেশম এই যা বললাম, এগুলো বিষয়ে আলাদা আলাদা করে আলোচনা করব। যদি তালপত্রের কথা বলি, রাজশেখরের কাব্যমীমাংসায় তারিপত্র ও ভূর্জপত্রের উল্লেখ আছে। মধ্য এশিয়ার তুরফান অঞ্চলে বৌদ্ধ মঠের ধ্বংসস্তূপ থেকে প্রাপ্ত অশ্বঘোষের সারিপুত্র প্রকরণ এই বিশ্বকাব্যের পুঁথি তালপত্রের ওপর লিখিত হয়েছিল। আবার চৈনিক পরিব্রাজক হিউয়েনসাংয়ের মতে ভারতবর্ষে প্রায় সর্বত্রই লিখনপত্র রূপে তালপত্রের ব্যবহার সর্বাধিক প্রচলন ছিল। বৌদ্ধ ত্রিপিটক গ্রন্থগুলির অধিকাংশই তালপাতার পুঁথিতে পাওয়া যায়। তবে পণ্ডিতগণের অভিমত, খ্রিস্টীয় সপ্তম শতকে নেপালে প্রাপ্ত স্কন্দ পুরাণের একটি পুঁথি তালপাতায় রচিত প্রাচীনতম পুঁথি। এবারে যদি আমরা ভূর্জপত্র বিষয়ে আলোচনা করি, এই ভূর্জপত্রের প্রসঙ্গে আলবেরুনি বলেছেন, মধ্য এবং উত্তর ভারতের তুজ গাছের বাকল ভূর্জ নামে পরিচিত ছিল। সম্ভবত এই গাছের বাকলকে মসৃণ করার পর তার উপর লেখা হতো। প্রাচীন কয়েকটি কাশ্মীরি পুঁথিতে ভূর্জপত্রের ব্যবহার দেখা যায়। তবে খ্রিস্টীয় দ্বিতীয় তৃতীয় শতকে রচিত বৌদ্ধ ধম্মপদ গ্রন্থে খরষ্টি লিপিতে রচিত পুঁথিটি ভূর্জপত্রের প্রাচীনতম পুঁথি বলে অনেকে মনে করেন। ডিসি সিরকার প্রমুখ পণ্ডিতগণের মতে পূর্ব ভারতের আসাম অঞ্চলের অগরু বৃক্ষের ভিতরের ছাল থেকে লিখনযোগ্য উপাদান তৈরি হতো, যাকে সাচিপট্ট বলা হতো। রামায়ণের সুন্দরকাণ্ডের একটি পুঁথি এই ধরনের সাচিপট্টে রচিত হয়েছে, যার সময় ছিল সম্ভবত খ্রিস্টীয় পঞ্চদশ শতক। এবার পট বা কার্পাসিকা পট্ট সম্বন্ধে যদি বলি, সংস্কৃত সাহিত্যে পট বা কার্পাসিকা পট্টপদটি বহুল ব্যবহৃত হয়েছে। কার্পাসজাত বস্ত্রকে উপযুক্ত পরিমাপ অনুসারে টুকরো করে তার উপর তণ্ডুল বা গোধূম চূর্ণের ঘন মিশ্রণের প্রলেপ দেওয়া হতো এবং তার উপর শামুক জাতীয় প্রাণীর খোলস ঘষে ওই লিখনপত্রটিকে মসৃণ করা হতো।
খ্রিস্টীয় পূর্ব 4th শতকের শেষ ভাগে এই প্রকার লিখনপট্টের বহুল প্রচলন ছিল বলে বুলার তার ইন্ডিয়ান প্যালিওগ্রাফি গ্রন্থে উল্লেখ করেছেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য, তালপত্রে লেখার আগেও ওই পত্রটিকে জলে ভিজিয়ে তার উপর তণ্ডুল বা গোধূম চূর্ণের প্রলেপ দিয়ে তাকে সূর্যের আলোয় শুকিয়ে নিয়ে উপযুক্ত পরিমাপ অনুযায়ী কেটে তবেই সেটি ব্যবহার করা হতো। এই লিখনপত্রটি দীর্ঘস্থায়ী করার জন্য তার চারিদিকে সরু এবং পাতলা কাঠের ফলক লাগানো হতো। লিখনপত্রগুলি একত্রিতভাবে বন্ধনের জন্য প্রত্যেক লিখনপত্রের উপরিভাগে একটি ছিদ্র করে তার মধ্যে ধাতু বা কার্পাস সূত্র লাগানো হতো। হিউয়েনসাংয়ের লেখা থেকে জানা যায়, রেশমপট্ট বা কার্পাসপট্ট বিভিন্ন রকম চিঠি বা সরকারি বিজ্ঞপ্তির জন্য ব্যবহৃত হতো। তবে সম্রাট হর্ষবর্ধন কখনো কখনো এই প্রকার লিখনপট্ট ব্যবহার করতেন এবং তার উপর গালার শিলমোহর দিতেন। বাণভট্টের হর্ষচরিতের পঞ্চম উচ্ছ্বাসে হর্ষবর্ধন রচিত এই প্রকার লিপির উল্লেখ রয়েছে। যাজ্ঞবল্ক্য সংহিতার আচার অধ্যায়ে বলা হয়েছে, রাজকীয় অনুশাসনগুলি তাম্রপত্র বা এই প্রকার কার্পাসপট্টে রচিত হতো। এবার যদি রেশমপট্টের কথা বলি, তাহলে সাতবাহন রাজের অভিলেখগুলিতে দেখব পটিকাপদ পাওয়া যায়। আলবেরুনি রেশমপট্টের উপর লেখার বিষয়টি উল্লেখ করেছেন, যা কাবুল এবং কান্দাহারের শাহী পরিবারগুলিতে ব্যাপকভাবে প্রচলিত ছিল। আবার বুলার রেশমপট্টের উপর লিখিত জৈন সূত্রাবলীর একটি পুঁথির উল্লেখ করেছেন, যেটি রাজস্থানের জয়সালমীরে পাওয়া যায়। তখন পশু চর্মের উপরও লেখার প্রচলন ছিল। মধ্য এশিয়ার কয়েকটি স্থানে এই রকম চর্মের উপর লেখা পুঁথি পাওয়া গেছে। সুবন্ধুর বাসবদত্তা গদ্যকাব্যে হরিণ বা ব্যাঘ্র চর্মের উপর লেখ রচিত হয়েছে, এরকমও তথ্য পাওয়া গেছে। আবার কাষ্ঠফলকের উপর লেখার প্রচলন প্রাচীন ভারতের কোথাও কোথাও ছিল বলে বুলার, ডিসি শিরকার প্রমুখ পণ্ডিতগণ মনে করেন। বৌদ্ধজাত কাহিনীতে প্রথম বিদ্যার্থী কাষ্ঠফলকের উপর লেখনের অভ্যাসের কথা বলেছেন। বুলারের মতে বিনয় পিটক গ্রন্থে কাষ্ঠফলকের ওপর বাঁশের কঞ্চি বা শলাকা দ্বারা লেখার বিষয়টি পাওয়া যায়। কাত্যায়ন এবং দণ্ডির রচনায় পাণ্ডুলেখপত্রটি পাওয়া যায়, যার অর্থ সম্ভবত শ্বেতবর্ণের খড়ি। মধ্য এশিয়ায় অনেকগুলি কাষ্ঠফলকের ওপর খরষ্টি লিপিতে রচিত লেখও আবিষ্কৃত হয়েছে। তবে রাজানুশাসন, দানপত্র এই সকল লেখগুলি প্রধানত শিলাখণ্ড, শিলাফলক, তাম্রফলক, এমনকি মৃত্তিকা ফলকের ওপরও রচিত হতো। অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলায় সামুদ্রিক প্রাণীর বৃহদাকার খোলের উপর উৎকীর্ণ অভিলেখ পাওয়া গেছে। কচ্ছপের খোলের উপর বৌদ্ধ মহাযান সম্প্রদায়ের বহু মন্ত্র উৎকীর্ণ হয়েছে বলে পণ্ডিতরা মনে করেন। লোহা, তামা প্রভৃতি ধাতুগুলিও অভিলেখ বা দানপত্র ছাড়া অন্যান্য লেখার কাজে ব্যবহৃত হতো। খ্রিস্টীয় 5ম শতকের প্রথমে দ্বিতীয় চন্দ্রগুপ্তের মেহরৌলি স্তম্ভলেখটি আবার লৌহ স্তম্ভের ওপর উৎকীর্ণ হয়। খ্রিস্টীয় 15 শতকে মাউন্ট আবুতে অচলেশ্বর শিবের মন্দিরে একটি বৃহৎ লৌহ নির্মিত ত্রিশূলের ওপর অভিলেখ উৎকীর্ণ হয়েছে। তবে ব্রোঞ্জ নির্মিত ফলকের ওপর যে অভিলেখগুলি পাওয়া যায় তার মধ্যে সহগৌড়া লেখটি সর্বাধিক প্রাচীন। এবারে সর্বশেষ আমরা কাগজ আর কালি বিষয়ে আলোচনা করব। বর্তমানে কাগজ আর কালি এটার বিষয়ে আলোচনা করব। প্রথমে যদি কাগজের কথা বলি, পণ্ডিতগণের মতে সম্ভবত চৈনিক পরিব্রাজকদের মাধ্যমে ভারতবর্ষে কাগজের উপর লেখার ব্যবহার প্রচলিত। ইটসিং এর রচনা থেকে লিখনযোগ্য উপাদান রূপে
ভারতবর্ষে কাগজে লেখার কথা জানা যায়, তবে এটি খুব জনপ্রিয় ছিল না। খ্রিস্টীয় দ্বাদশ ত্রয়োদশ শতকে রচিত পুঁথিগুলি কাগজে লেখা পুঁথির মধ্যে অপেক্ষাকৃত প্রাচীন। যদিও স্টাইন একাদশ শতকে একটি কাশ্মীরি পুঁথির উল্লেখ করেছেন যা তুলট কাগজে লেখা হয়েছে। ডিসি শেরকার প্রমুখ পণ্ডিতগণের মতে খ্রিস্টীয় অষ্টম শতকে রচিত একটি চৈনিক সংস্কৃত কোষ গ্রন্থে বলা হয়েছে কাগহাজ পত্রের সংস্কৃত রূপ কাকলি বা কাকরি। মৃৎফলকের উপরও লিখন চর্চা হতো। কানিংহামের মতে বৌদ্ধ মহাযান সম্প্রদায়ের বহু সূত্র মৃৎফলকে রচিত হয়েছে। আবার উত্তর ভারতের বহু স্থানে এইরকম পোড়ামাটির সিল পাওয়া গেছে। গেল কাগজের কথা। এবার সর্বশেষ আমরা কালি বিষয়ে জানব। সংস্কৃত ভাষায় মসি লিখনযোগ্য কালির প্রতিশব্দ রূপে ব্যবহৃত হয়েছে মসি পদটি। তবে মসি পদটি নানা রকম বানানের ভাবে ব্যবহৃত হয়েছে, যেমন মসি ম দন্তস্বয়ে হস্যই, ম দন্তস্বয়ে দীর্ঘই, ম মূর্ধন্যস্বয়ে দীর্ঘই, ম মূর্ধন্যস্বয়ে হস্যই, এরকম নানাভাবেই ব্যবহৃত হয়েছে। সাধারণত কাঠকয়লা বা প্রদীপের শিখার সঙ্গে পরিমাণ মতো জল, আঠা, শর্করা প্রভৃতি মিশিয়ে কালি তৈরি করা হতো এবং এই তরলটিকে যে পাত্রে রাখা হতো তাকে মসি পাত্র, মসি ভাণ্ড এইভাবে উল্লেখ করা হতো। প্রাচীন ভারতবর্ষে সাধারণত দুই প্রকার কালির ব্যবহার দেখা গেছে। পুঁথির অনুলেখনকালে দীর্ঘস্থায়ী কালির ব্যবহার করা হতো এবং চিঠিপত্র হিসাব লেখার সময় অপেক্ষাকৃত কম দামি কালি ব্যবহার করা হতো, যা প্রয়োজন মতো নিশ্চিহ্ন করা যেত। এই প্রকার কালি সাধারণত প্রদীপের শিখা থেকে সংগ্রহ করা হতো। তবে বিভিন্ন বর্ণের কালির ব্যবহার ছিল বলে আবার জানা যায়। যেমন রক্তবর্ণের মসি সাধারণত অলক্তক সিঁদুর, লাক্ষা প্রভৃতি চূর্ণের সঙ্গে আঠা মিশিয়ে নির্মিত হতো। লতা গুল্ম থেকে হরিত মানে সবুজ রঙের কালি নির্মাণের কথা জানা যায়। স্বর্ণ বা রৌপ্য চূর্ণ জল এবং আঠার সঙ্গে মিশ্রিত করে ওই বর্ণের কালি নির্মাণ করা হতো। তবে সাধারণত ধনী সম্প্রদায় এই প্রকার কালি ব্যবহার করত। এটা গেল। এবার এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের যেটা আলোচনা করব স্ক্রিপ্ট বিষয়ে। স্ক্রিপ্ট বিষয়ে প্রথমে আমি ব্রাহ্মী এবং খরষ্টি বিষয়ে পরের ভিডিওতে আলোচনা করব।